বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ কামরুল হাসান, বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের আজকে সপ্তম অধ্যায়ের রাষ্ট্রীয় ব্যবসায়ের উপর তোমাদের আলোচনা করব। আশা করি দূরের কাছের আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই সুস্থ আছো, নিরাপদে আছো এবং ভালো আছো। সবাইকে আসসালামু আলাইকুম। তোমাদের বিগত ক্লাসে এই ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের অধ্যায় 7 এর রাষ্ট্রীয় ব্যবসায়ের, যেটাকে স্টেট এন্টারপ্রাইজ বলা হয়, এই রাষ্ট্রীয় ব্যবসার তোমাদের ধারণা দেওয়া হয়েছিল। রাষ্ট্রীয় ব্যবসায়ের ভূমিকা, রাষ্ট্রীয় ব্যবসায়ের সংজ্ঞা এবং রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্য তোমাদের পড়ানো হয়েছে। তোমাদের আগেও বলছি যে রাষ্ট্রীয় ব্যবসা কাকে বলে। এক কথা বলতে পারি আমরা, রাষ্ট্রের দ্বারা পরিচালিত নিয়ন্ত্রিত যে ব্যবসায়, সেই ব্যবসাকে আমরা রাষ্ট্রীয় ব্যবসা বলতে পারি। অন্যভাবে বলা যায়, রাষ্ট্রীয় ব্যবসা হলো এমন এক ধরনের ব্যবসা যে ব্যবসায় জনকল্যাণ নিহিত থাকে এবং ব্যবসায়ের দাতা অর্থের যোগান এবং সম্পদের সুষম বন্টন সহ সর্বময় ক্ষমতা রেখে রাষ্ট্রের প্রত্যেকটি জনসাধারণ যাতে আপামর জনসাধারণ যাতে তারা ন্যায্য মূল্যে তারা তাদের পণ্যদ্রব্য ক্রয় করতে পারে এবং তুলনামূলকভাবে মানসম্মত পণ্য তারা পেতে পারে, এই ধরনের ব্যবসাকে যে সরকারিভাবে যে নিয়ন্ত্রণ করা হয়, পরিচালনা করা হয়, মূলত তাকেই আমরা রাষ্ট্রীয় ব্যবসা বলে বুঝে থাকি। আজকে তোমাদের যেটা পড়াবো, সপ্তম অধ্যায়ের রাষ্ট্রীয় ব্যবসার স্টেট এন্টারপ্রাইজ। প্রথমেই আছে এই স্টেট এন্টারপ্রাইজের আজকে উদ্দেশ্যসমূহ তোমাদের পড়াবো। স্টেট এন্টারপ্রাইজের প্রথম উদ্দেশ্য, রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্যের মধ্যে জনকল্যাণ, অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন, 3 সম্পদের সুষম বন্টন, 4 একচেটিয়া ব্যবসায়ের রোধ, সুষম শিল্পায়ন, মুদ্রা ও ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রণ, দেশ রক্ষা, শিল্প পরিচালনা। 8 গুরুত্বপূর্ণ ঔষধ, ভেষজ ও ক্ষতিকারক পণ্য নিয়ন্ত্রণ। 9 ভারী ও মৌলিক শিল্প প্রতিষ্ঠা। 10 কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। তোমাদের এই রাষ্ট্রীয় ব্যবসা পড়াতে হলে উদ্দেশ্য, বৈশিষ্ট্য, গুরুত্ব, প্রয়োজনীয়তা, সুবিধা, এই সবগুলো প্রশ্নের একটা প্রশ্নকে ভালো করে যদি তোমরা পড়তে পারো, উপলব্ধি করতে পারো এবং রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য কী এগুলো তোমরা জানতে পারো, দেখা প্রত্যেকটা প্রশ্নের উত্তরই তোমরা করতে সক্ষম হবে। আশা করি যে কোনো ক্ষেত্রেই তোমাদের কোনো সমস্যা হবে না। এই জন্য তোমরা যে টপিকগুলো আমরা পড়াই সেইগুলোকে তোমরা বারবার বাড়িতে তোমাদের মেইন বই দেখে তোমরা পড়ার চেষ্টা করবে এবং আমরা যে টপিকগুলো তোমাদের পড়াই সেগুলোকে তোমরা বারবার গুরুত্ব দিয়ে সেগুলোকে তোমরা শ্রবণ করবে এবং তোমরা বাড়িতে অন্যান্য মেইন বইগুলোকে ভালো করে পড়বে। আজকে আমরা উদ্দেশ্যের, এখন এই ব্যবসায় এতটা জনপ্রিয় কেন, আর এই ব্যবসার কেনই বা মানুষ করে থাকে, আমরা যদি দেখি
প্রাচীন কাল থেকে ব্যবসা ব্যক্তি মালিকানাধীন দিনে পরিচালিত হয়ে আসলেও শিল্প বিপ্লবের পর ব্যতিক্রম স্বাতন্ত্র্যবাদ নীতির কারণে সমাজে মারাত্মক ধনবৈষম্যের সৃষ্টি হয়। এই অবস্থা থেকে উন্নয়নের জন্য মূলত রাষ্ট্রীয় ব্যবসার উৎপত্তি। তা কি বলছি আমি তোমাদের, যে প্রাচীনকাল থেকে দেখা যায় ব্যক্তি মালিকানাধীন পরিচালিত হয়ে অনেক সুযোগ সুবিধা ব্যক্তি মালিকানা হয়ে থাকে, দ্বারা সাধারণ মানুষ তা থেকে বঞ্চিত হয়। কিন্তু শিল্প বিপ্লবের পর ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ নীতির কারণে সমাজে মারাত্মক ধনবৈষম্যের সৃষ্টি হয়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য মূলত রাষ্ট্রীয় ব্যবসার উৎপত্তি। এই রাষ্ট্রীয় ব্যবসার উৎপত্তিকে সুন্দরভাবে যদি বুঝতে হয় তার উদ্দেশ্য জানার দরকার। উদ্দেশ্য এক, জনকল্যাণ। রাষ্ট্রের ব্যবসা গঠনের রাষ্ট্রীয় ব্যবসা গঠনের মূল উদ্দেশ্য হল জনকল্যাণ সাধন করা, অর্থাৎ আপামর জনসাধারণের সেবায় নিয়োজিত হওয়া। জনকল্যাণের উদ্দেশ্য বলতে জনগণের কল্যাণকে সর্বোচ্চ বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার অভিপ্রায়কে বোঝানো হচ্ছে। এরূপ ব্যবসায় নিয়োজিত শ্রমিক কর্মী হতে শুরু করে রাষ্ট্রীয় প্রত্যেকটি খাতে ব্যক্তিগতভাবে ব্যবসায় সুবিধা পায় তা নিশ্চিত করে। যেমন বলা যায় তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত এক ধরনের ব্যবসা। 2, অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন, চেঞ্জ অফ ইকোনমিক সিস্টেম। আর তোমাদের আমি বারবার বলছি যে এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোর ভোকাবুলারিগুলো, অর্থাৎ তোমরা বাংলার যে শাব্দিক অর্থগুলো ওয়ার্ডগুলো জানবে, ইংলিশ ওয়ার্ডগুলো জানবে এবং মিনিং সহ জানবে। এর আগে তোমাদের জনকল্যাণ, পাবলিক ওয়েলফেয়ার যেটাকে বলে। তখন এই চেঞ্জ অফ ইকোনমিক সিস্টেম সমাজতান্ত্রিক বা মিশ্র অর্থনীতিতে গড়ে তুলতে কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে অনেক দেশেই রাষ্ট্রীয় ব্যবসা গঠন ও পরিচালনা করা হয়ে থাকে। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময় এই উদ্দেশ্যে সরকার বিভিন্ন বৃহত্তম ব্যবসা প্রতিষ্ঠিত করতে দেখা যাচ্ছে। 3, সম্পদের সুষম বন্টন, প্রপার ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ। সম্পদ যেন সমাজের বিশেষ একটা শ্রেণীর হাতে কুক্ষিগত না হয় এবং তারা এটাকে এমনভাবে ব্যবহার করে, ব্যবসা করে, বাণিজ্য করে এবং শিল্প প্রতিষ্ঠা করে যে তারা লাভবান হয়ে তারা নিজস্ব এলাকায় নিজস্ব একটা পরিমণ্ডলে তারা ব্যবসা করতে থাকে এবং দেশের সর্বত্র তারা তাদের এই অর্জিত আয়কে তারা বিনিয়োগ করতে পারতেছে না বা তারা চাচ্ছে না। পুঁজিবাদী সমাজে কিছু পরিবারের মধ্যে সম্পদ কেন্দ্রীভূত হওয়ার প্রবণতা থেকে অনেক সময় বৃহত্তম জনগোষ্ঠীর জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই রাষ্ট্রীয়ভাবে বৃহত্তম ব্যবসা পরিচালিত হলে এর সুযোগ কমে যায়। 4, একচেটিয়া ব্যবসা রোধ, প্রিভেনশন অফ মনোপলি বিজনেস। একচেটিয়া ব্যবসা প্রতিষ্ঠার মাধ্যমে ব্যক্তি মালিকগণ যাতে সমাজে অশুভ প্রভাব বিস্তার করতে না পারে বা স্বেচ্ছাচারী হওয়ার সুযোগ না পায়, তার উদ্দেশ্যেই মূলত অনেক সময় ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের পাশাপাশি রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠিত হয়ে থাকে বা গড়ে তোলা হয়। বাংলাদেশের বেসরকারি বাস কোম্পানির পাশাপাশি সরকারি বাস বা বেসরকারি মোবাইল ফোন কোম্পানির পাশাপাশি টেলিটক নামে একটা কোম্পানি প্রতিষ্ঠিত করা হয়েছে, যা সরকারের নিয়ন্ত্রণ বা রাষ্ট্রীয় ব্যবসায়ের মাধ্যমে পরিচালিত হতে দেখা যাচ্ছে। সুষম শিল্পায়ন, ব্যালেন্সড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট।
এক ধরনের ব্যবসায় অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসায় গড়ে তুলতে বা দেশের একটা অঞ্চলের শিল্প কেন্দ্রীভূত না করে সর্বত্র সকল স্থানে এই ব্যবসা গড়ে তুললে সমাজের সুষম বন্টন হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। বেসরকারি মালিকানায় কেন্দ্রীভূত হয় অনেক অঞ্চলই ব্যবসা করে তুলতে তারা পছন্দ করছে না, কিন্তু সরকার যখন বা রাষ্ট্রীয় ব্যবসায় তার কর্মসংস্থান করার জন্য এবং পণ্যকে ন্যায্য মূল্য পাওয়ার জন্য শিল্প কল কারখানা ব্যবসা বাণিজ্য দেশের সর্বত্র তারা ছড়িয়ে ছিটিয়ে প্রতিষ্ঠা করতে পারছে এবং সম্ভব হচ্ছে। এছাড়া যে ব্যবসায় ভালো করছে সেখানেই বিনিয়োগকারীরা দেখা যায় যে শুধু ব্যবসায়ীরা যেখানে তারা ভালো করছে সেখানেই তারা ব্যক্তি মালিকানায় ব্যবসায়ীরা বা বিনিয়োগকারীরা একই জায়গায় তারা বারবার একই অঞ্চলেই তারা তাদের বিনিয়োগ করে শিল্প ব্যবসা বাণিজ্য সেখানে প্রসার ঘটান। এতে সুষম বন্টনে অনেকটা বাধাগ্রস্ত হয়। তাই সরকার নিজস্ব মালিকানাধীন সরকারি নিয়ন্ত্রণে অনেক ব্যবসা প্রতিষ্ঠান শিল্প কলকারখানা এবং ব্যবসা বাণিজ্য তারা চালাতে সম্ভব হচ্ছে। যেমন পরিবহন ক্ষেত্রে দেখা যায় বিআরটিসি, তারপরে বিটিএমসি, বিজিএমসি এ ধরনের অনেক ব্যবসা বাণিজ্য সরকার নিজে পরিচালনা করে থাকেন, যেগুলো রাষ্ট্রীয় কারবারের আওতাধীন পরিচালিত হতে দেখা যাচ্ছে। ছয়, মুদ্রা ও ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রণ, কন্ট্রোল অফ কারেন্সি অ্যান্ড ব্যাংকিং সিস্টেম। মুদ্রা ও ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রণ বলতে আমরা কী বুঝি এবং এটা আমাদের রাষ্ট্রীয় ব্যবসা কতখানি সুবিধা রাখতে পারছে সেগুলো নিয়ে এখন আমরা এই পয়েন্টে আলোচনা করছি। দেশের অর্থনীতির উপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্য সকল দেশি নেতৃত্ব প্রদানকারী কিছু আর্থিক প্রতিষ্ঠান সরকারি মালিকানায় পরিচালনা করা হয়। পৃথিবীর সকল দেশই কেন্দ্রীয় ব্যাংক সরকারি মালিকানা নিয়ন্ত্রণে এই উদ্দেশ্যে পরিচালিত হয়ে থাকে। আমাদের দেশে কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনালী ব্যাংকের মতো ব্যাংক বাংলাদেশ সরকারের সরকারের আওতাধীন পরিচালিত হতো। অর্থাৎ আমাদের দেশে কেন্দ্রীয় ব্যাংকগুলো বা সরকারি ব্যাংকগুলো দেশের মুরব্বী ব্যাংক বা সরকারের ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক, যেটাকে আমরা বাংলাদেশ ব্যাংক বলি, তার আওতায় এই ব্যাংকগুলো দেশের মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ করার জন্য তাদের দ্বারা কাজগুলো সুষ্ঠুরূপে পরিচালনা করে থাকেন। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে। 7, দেশ রক্ষা শিল্প পরিচালনা। দেশ রক্ষায় শিল্প পরিচালনা, অপারেটিং ডিফেন্স ইন্ডাস্ট্রি, যেটাকে বলি অপারেটিং ডিফেন্স ইন্ডাস্ট্রি, অভ্যন্তরীণ নিরাপত্তা ও বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার উদ্দেশ্যে প্রতিরক্ষার সাথে সংশ্লিষ্ট শিল্প সমূহ রাষ্ট্রীয় মালিকানা গঠন ও পরিচালনা করা হয়ে থাকে। এছাড়াও অনেক সময় দেখা যায় যে উন্নত মারণাস্ত্র যাতে কখনই বৈরী শক্তির হাত থেকে বা বৈরী শক্তির হাতে না পৌঁছে সেজন্য এর বাণিজ্য অধিকাংশ ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবসায় পরিচালনা করে থাকে। অর্থাৎ দেখা যায় যে এই ব্যবসা যদি যত্রতত্র যাকে তাকে দিয়ে পরিচালনা করা হয়, দেখা যায় যে দেশের সবচেয়ে মারণাস্ত্র সেগুলো তারা ব্যক্তিগতভাবে আমদানি করে দেশের মধ্যে একটা উচ্ছৃঙ্খলা এবং সন্ত্রাসী কার্যকলাপ যাতে চালিয়ে যেতে না পারে সেজন্য এই ধরনের এই ভারী যন্ত্রপাতি এবং এই মারণাস্ত্রগুলো রাষ্ট্রের হাতে, সরকারের হাতে নিয়ন্ত্রণ থাকে, যেগুলো সাধারণত রাষ্ট্রীয় ব্যবসার আওতায় পরিচালনা করা হয়ে থাকে। তারপরে 8,
গুরুত্বপূর্ণ ঔষধ, ভেষজ ও ক্ষতিকারক পণ্য নিয়ন্ত্রণ, যেটাকে আমরা বলতে পারি কন্ট্রোল অফ এসেনশিয়াল ড্রাগ, হার্বাল অ্যান্ড হার্মফুল প্রোডাক্টস। গুরুত্বপূর্ণ ভেষজ ও ক্ষতিকারক পণ্যের উৎপাদন ও বন্টন বেসরকারি খাতে অর্পণ করলেও তা অপব্যবহারের সম্ভাবনা বেশি থাকে। যেমন জীবন রক্ষাকারী ঔষধ, আফিম, মদ ইত্যাদি। তাই যাতে এ সকল পণ্যের অন্যায় উৎপাদন ও বন্টন হতে না পারে, সেজন্য রাষ্ট্রীয় মালিকানায় এরূপ পণ্যের ব্যবসা করা যেতে পারে। 9 নম্বর পয়েন্ট হলো ভারী ও মৌলিক শিল্প প্রতিষ্ঠা, এস্টাবলিশিং বেসিক অ্যান্ড হেভি ইন্ডাস্ট্রিজ। মুনাফা প্রাপ্তিতে বিলম্বের কারণে ব্যক্তি মালিকগণ অনেক অংশে দেখা যায় তারা এই ভারী ও মৌলিক শিল্প প্রতিষ্ঠায় আগ্রহী হন না। অনেক ক্ষেত্রেই দেখা যায় যেভাবে মুনাফা পাওয়া দরকার বা যেভাবে প্রত্যাশা করে সেই ধরনের প্রত্যাশা তাদের পূরণ হয় না, যার কারণে তারা এই ভারী মৌলিক শিল্প প্রতিষ্ঠা করতে আগ্রহ প্রকাশ করেন না। অথচ শিল্পের বুনিয়াদ সৃষ্টির লক্ষ্যে রাষ্ট্রীয় ব্যবসায় বিনিয়োগ একান্ত অপরিহার্য। তাই দেখা যায় যে যেহেতু ব্যক্তি মালিকগণ সবসময় অনিচ্ছা প্রকাশ করেন, একটা আগ্রহ নিয়ে তারা এগিয়ে আসেন না, সেই ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবসায় বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করে এবং দেশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় সচেষ্ট হয়ে থাকেন। আমরা ব্যবসায় করি, আমরা জানি যত ধরনের ব্যবসায়ী আমরা আলোচনা করি সেখানে আত্মকর্মসংস্থানের সৃষ্টি হয়, অর্থাৎ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়, সমস্যার সমাধান হয়। আর বড় ধরনের ব্যবসা করতে গেলে ব্যক্তি মালিকের নেতারা কখনই একটা দেশের আপামর শিক্ষিত, অর্ধশিক্ষিত বা যে ধরনের লোকই যে কাজের জন্য উপযুক্ত তারা অনেক সময় তাদের কর্ম ফিরে পায় না, যার কারণে দেশে বেকারত্ব দেখা যায় এবং বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাই কর্মসংস্থার 10 নম্বর পয়েন্ট হলো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ক্রিয়েশন অফ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও বেকারত্ব হ্রাসের প্রতিষ্ঠাতে অনেক সময় রাষ্ট্রীয় ব্যবসার বেশ ভূমিকা রেখে থাকে। এমসি শুক্লা বলেন, এমসি শুক্লার মতে রাষ্ট্রীয় মালিকানায় উল্লেখযোগ্য সংখ্যক শিল্প প্রতিষ্ঠিত হলে এর মাধ্যমে ব্যাপক কর্মসূচি দীর্ঘমেয়াদে গ্রহণ করা যায়, যা দেশের কর্মসংস্থানের ক্ষেত্রে অবস্থা এড়াতে সাহায্য করে, অর্থাৎ বেকার সমস্যার সমাধানে বিশেষ ভূমিকা রাখে। তাহলে তোমরা জানলে যে আমাদের দেশে রাষ্ট্রীয় ব্যবসার এই উদ্দেশ্যগুলো থাকলে এবং উদ্দেশ্যগুলো যদি বাস্তবায়ন করা যায় তবেই একটা দেশকে সুন্দর, সাবলীল এবং উন্নত দেশে পরিণত করার সহজ একটা উপায় হবে এই রাষ্ট্রীয় ব্যবসার মাধ্যমে। তোমাদের এরপরে যে অবস্থাটা পড়াবো রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্যের পরে সুবিধাগুলো কি? সরকারের সমালোচনা থাকবে, রাষ্ট্রীয় ব্যবসার সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, তারপরও এই ব্যবসার অসুবিধার চেয়ে সুবিধাই উপকারিতা, প্রয়োজনীয়তা এর সফল উদ্দেশ্য এবং বৈশিষ্ট্য বহন করে থাকে। সুবিধার মধ্যে এই রাষ্ট্রীয় ব্যবসার অ্যাডভান্টেজগুলো হলো: 1, সামাজিক ন্যায় বিচার, সোশ্যাল জাস্টিস যেটাকে আমরা বলি। 2, জনকল্যাণ সাধন, পাবলিক ওয়েলফেয়ার। 3, আর্থিক কর্মসংস্থান, মোর এমপ্লয়মেন্ট। 4, সুষম শিল্পায়ন,
ব্যালেন্সড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। 5 বৃহত্তর শিল্প প্রতিষ্ঠা, এস্টাবলিশিং লার্জ স্কেল বিজনেস। 6 ন্যায্য মূল্য পণ্য সরবরাহ, সাপ্লাই অফ গুডস অ্যাট রিজনেবল প্রাইস, অর্থাৎ ন্যায্য মূল্য পণ্য সরবরাহ, সাপ্লাই অফ গুডস অ্যাট রিজনেবল প্রাইস। 7 স্থিতিশীল সরবরাহ ও নিশ্চিত মান, স্টেডি সাপ্লাই অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন। 8 একচেটিয়া পূর্বাবরোধ। 9 নিরাপত্তা বিধান। 10 অর্থব্যবস্থা নিয়ন্ত্রণ। 11 ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ। 12 প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার, বেস্ট ইউটিলাইজেশন অফ ন্যাচারাল রিসোর্সেস। 13 ক্ষতিকারক পণ্যের উৎপাদন নিয়ন্ত্রণ, কন্ট্রোল অফ প্রোডাকশন অফ হার্মফুল প্রোডাক্টস। 14 জাতীয় আয় বৃদ্ধি, ইনক্রিজিং ন্যাশনাল ইনকাম। এগুলো হলো তোমাদের রাষ্ট্রীয় ব্যবসার সুবিধাগুলো সমূহ। এগুলো তোমরা বাড়িতে মেন বই দিয়ে বারবার পড়বে। এখন যে টপিকটা নিয়ে আলোচনা, সেটা রাষ্ট্রীয় ব্যবসার অসুবিধা, ডিসঅ্যাডভান্টেজ অফ স্টেট এন্টারপ্রাইজ। সুবিধা আছে, উপকারিতা আছে, প্রয়োজনীয়তা আছে, সফল উদ্দেশ্য আছে, সাফল্যমণ্ডিত বৈশিষ্ট্য বহন করে। তারপরও এই ব্যবসায় বিশেষ বিশেষ অসুবিধাও লক্ষ্য করা যায়। অসুবিধাগুলোর মধ্যে 1 স্বাভাবিক অর্থনৈতিক বিকাশে বাধা দেখা যাচ্ছে। 2 অদক্ষ ব্যবস্থাপনা। 3 দ্রুত সিদ্ধান্ত গ্রহণে অসুবিধা। 4 লাল ফিতার দৌরত্ব, সাফারিংস অফ রেড টেপিজম। 5 উৎসাহের অভাব। 6 লাভজনক সংস্থা। 7 নমনীয়তার অভাব। 8 অবসায় ও অপব্যয় বৃদ্ধি। 9 দুর্নীতি ও স্বজনপ্রীতি। 10 আনুগত্য শৃঙ্খলার অভাব। 11 জনগণের কর বৃদ্ধি। 12 রাজনীতির আখড়া। এরপরে তোমরা আজকে জানতে পারলে রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য, সুবিধা, অসুবিধা। এখন যেটা তোমাদের আলোচনা করব সেটা হলো রাষ্ট্রীয় ব্যবসার প্রকারভেদ। রাষ্ট্রীয় ব্যবসায় 4 প্রকার হয়ে থাকে: সরকারি বিভাগীয় সংগঠন, সরকারি সংস্থা। 3 সরকারি যৌথ মালিকানাধীন ব্যবসায়। 5 বোর্ড শাসিত প্রতিষ্ঠান। এটা 4 ধরনের রাষ্ট্রীয় ব্যবসায় হয়ে থাকে। এবারে আমরা পড়াবো যে রাষ্ট্র দ্বারা বা রাষ্ট্রীয় ব্যবসাগুলো কি কি ধরনের হয়ে থাকে, উৎপাদনের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, এবার সেগুলোর নাম কি কি, এবং সেই ব্যবসাগুলোর কোন ধরনের ব্যবসা, শিল্প না ব্যবসায় কোন আওতায় পড়ে, এবং সেগুলো কোন মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়, যেগুলো তোমাদের জীবনের ক্ষেত্রে, ব্যক্তি জীবনে এবং সাধারণ জ্ঞানের বিকাশে তোমাদের বিশেষ একটা উপকারিতা এনে দেবে তোমাদের জীবনে। তাই তোমরা এগুলো তোমাদের শিখতে হবে। রাষ্ট্রীয় ব্যবসাগুলো কী কী হতে পারে, অর্থাৎ রাষ্ট্রীয় সরকারের পক্ষে, সরকারের প্রতিনিধিত্বে রাষ্ট্রীয় ব্যবসাগুলো যেগুলো করে থাকেন, যেগুলো সরকার যেগুলো পরিচালনা করে থাকেন, নিয়ন্ত্রণ করে থাকেন, এবং যেগুলো সাধারণত মন্ত্রণালয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করে, এই ব্যবসাগুলো আমাদের জানা বিশেষ প্রয়োজন। এগুলো জানতে হলে প্রথমে আমরা দেখি, এতক্ষণ তোমাদের যেগুলো আলোচনা হচ্ছে এটা মুছে ফেলি। তারপর আমরা তোমাদের শখ আকারে রাষ্ট্রীয় ব্যবসায়ের নাম, প্রকৃতি ও নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় আমরা দেখি। এটা হলো তোমাদের বইয়ের 7.7 টপিকস বা এই আলোচনাগুলো তোমরা দেখবে। প্রথমে আমরা শখ আকারে দেখি।
প্রথমে আসি আমরা ক্রমিক নাম। তারপর হলো নাম, তারপর প্রকৃতি, ব্যবসার প্রকৃতি, তারপর মন্ত্রণালয়ের নাম, নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের নাম, প্রথমে আমরা আসি বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা। 1 2 যেটাকে আমরা বলতে পারি বিসিআইসি, সংক্ষেপে বলতে পারি বিসিআইসি। এটা কোন ধরনের ব্যবসা? অর্থাৎ বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা, যেটাকে আমরা বিসিআইসি বলি, এটা কোন ধরনের ব্যবসা? এটা ব্যবসা না শিল্প? এটা হলো শিল্প। আমরা এটা প্রকৃতিতে বলতে ধরন হলো শিল্প। এটা কোন মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালনা হয়? শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে। এবং মন্ত্রণালয় হলো শিল্প। এগুলো কেন বলছি? যে যতগুলো ব্যবসা বা শিল্প সরকারি নিয়ন্ত্রণ অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসার আওতায় চলে, সেগুলো তোমার সম্পর্কে তোমরা এইভাবে সবগুলো জানবে এবং তোমাদেরকে পরবর্তীতে আলোচনা করা হবে। আমরা কি কি আলোচনা করব পরবর্তীতে শিল্পগুলো, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। 2, বাংলাদেশ পাটকল সংস্থা, যেটাকে বিজিএমসি বলি, এটাও এক ধরনের শিল্প এবং এটা হলো মন্ত্রণালয়, বস্ত্র পাট মন্ত্রণালয়। 3, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন ও বোর্ড, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, যেটাকে আমরা বিপিডিবি বলি, যেটাকে এটা হলো এমন এক ধরনের ব্যবসা, প্রকৃতিতে এটা হলো সেবাধর্মী প্রতিষ্ঠান, আর মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়। 4, বাংলাদেশ বাণিজ্য সংস্থা টিসিবি, যেটাকে বলি, এটা এক ধরনের ব্যবসায়, এটা প্রকৃতি হলো ব্যবসার আওতায় পড়ে এটা, এবং এটা বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায়। 5, বাংলাদেশ ব্যাংক, এটা একটা কেন্দ্রীয় ব্যাংক, অর্থ মন্ত্রণালয়ের আওতায়। 6, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা, যেটা তোমরা রাস্তায় নামলেই দেখতে লাল বাসগুলো, বিআরটিসি বলি, এটা এক ধরনের পরিবহন, প্রকৃতিতে পরিবহন, আর মন্ত্রণালয় সড়ক ও সেতু মন্ত্রণালয়। 8, বাংলাদেশ পর্যটন সংস্থা, যেটাকে আমরা বিপিসি বলি, এটা এক ধরনের সেবাধর্মী প্রতিষ্ঠান, আর মন্ত্রণালয় বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়। 9, বাংলাদেশ বিমান, এটা এক ধরনের পরিবহন ব্যবসার আওতায়, এটাও বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের আওতায়। 10, বাংলাদেশ বন উন্নয়ন সংস্থা, যেটাকে বনজ বলি আমরা, প্রকৃতিতে বনজ পড়ে এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আওতায়। 11, বাংলাদেশ অভ্যন্তরীণ জল পরিবহন সংস্থা, বিআইডব্লিউটিসি বলি আমরা, যেটা পরিবহন নৌ পরিবহনের মন্ত্রণালয়। 12, বাংলাদেশ বস্ত্রকল সংস্থা, বিটিএমসি, এটা একটা শিল্প, পাট ও বস্ত্র পাট মন্ত্রণালয়ের আওতায় চলে। 13, বাংলাদেশ টেলিগ্রাম ও টেলিফোন বোর্ড, বিটিটিবি বলা হয়, এটা সেবাধর্মী প্রতিষ্ঠান,
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির আওতায় চলে এটা মন্ত্রণালয়। 14 তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন, এটা এক ধরনের সেবাধর্মী প্রতিষ্ঠান। বিদ্যুৎ, জ্বালানি, খনিজ মন্ত্রণালয় আওতায় চলে। তা যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকে যে তোমাদের টপিকসগুলো পড়ালাম, রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য, রাষ্ট্রীয় ব্যবসার সুবিধা, রাষ্ট্রীয় ব্যবসার অসুবিধা, রাষ্ট্রীয় ব্যবসা কত প্রকার হতে পারে, সেই 4 ধরনের তোমাদের আলোচনা করলাম। সর্বশেষ রাষ্ট্রীয় ব্যবসা কি কি হতে পারে একটা দেশে, এবং সেগুলো কোন ধরনের, ব্যবসাগুলো কি হতে পারে, নাম কি, এবং ব্যবসার প্রকৃতি কী হবে, ব্যবসাগুলো কোন মন্ত্রণালয় দ্বারা পরিচালিত নিয়ন্ত্রিত হয়ে থাকে, এবং যার মাধ্যমে একটা দেশ স্বল্প উন্নত থেকে উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছে, একটা বিশ্ব দরবারে নিজের দেশকে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে অন্য অন্য দেশে উন্নত দেশ হিসেবে পরিচালনা করতে পারে এবং পরিচিতি লাভ করে থাকে। আজকে যারা তোমরা ক্লাসগুলো করছো, দূরের কাছে সবাইকে আবারও অনলাইন ক্লাসে যুক্ত থাকার জন্য আমার আহ্বান রইল, এবং সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, এই আশা ব্যক্ত করে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।